দেখেন এই 6টা আমার মনে হয় যে ঠিক এখানে রাখতে হবে, যেহেতু আমাদের এখানে জায়গা নাই, আপনি দেখতেই পাচ্ছেন। কাপ না জিততে পারলেও আগে তো হাত ডাকটা দিতে হবে। ব্রাজিল কি তাহলে হাইপ দিয়ে চলে? যদি ফেভারিট দলই বিশ্বকাপ জিতে তাহলে ব্রাজিল প্রত্যেকবারই বিশ্বকাপ জেতার কথা। দাদার ছিল অনেক, বাপের ছিল অল্প, আমাদের শুধু আছে মুখ ভরা গল্প। তো যখনই কাপটা জিতে গেল তখনই কিন্তু তাদের শুটটা চেঞ্জ হয়ে গেল। আমি এখনো বলবো যে আমরা কাপ দেখে দল করি না, আমরা সুন্দর ফুটবল দেখি, সুন্দর ফুটবল দেখে দল করি। আমরা তো জানি যে সুন্দর ফুটবলের চেয়ে হ্যান্ডবল, তারপর হচ্ছে চুরিচামারি করা, এগুলা 78 বিশ্বকাপে পেরুর সাথে ম্যাচ ফিক্সিং। হয়তো ভিতরে চাপা কান্না আছে কিন্তু এটা সামনাসামনি প্রকাশ করে না, তো তখন বলি যে একটা 7 আপ থাক, হে একটু চুপচাপ থাকে। 7 আপ একটা দুর্ঘটনা, বাট এটা নিয়ে আসলে অত মাতামাতির কিছু নাই। এটা আর্জেন্টিনার কোনো অর্জন না, এটা জার্মানির অর্জন। পরের ধনে পোদ্দারি কিন্তু ওরাই করছে। এই কথাটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন। ফাইনালে হার কিভাবে বিজয়ের পতাকা হয়, আর্জেন্টিনা ফ্যানদের কথাবার্তাতেই কিন্তু স্পষ্ট তারা ব্রাজিলের চেয়ে এইটাকে আপনি এইভাবে দেখতে পারেন না। এই নেইমার যদি আর্জেন্টাইন প্লেয়ার হতো, এরকম একজন ইনজুরি প্রবণ প্লেয়ার, আপনি কি তাকে দলে রাখতেন? ব্রাজিল ফ্যানরাও নেইমারের উপর অনেকাংশে বিরক্ত। আলটিমেটলি দল চেঞ্জ করার কোনো সুযোগ নেই। ফ্যামিলিতে আর্জেন্টিনা ফ্যান বেশি, আর আমার ছোট বোন, সে যেহেতু ছোট ছিল, আমি তাকে ব্রাজিলে নিয়ে আসছি। বিয়ের প্যান্ডেলের কাপড় নানান রকম ভাবে শব্দটা ব্যবহার করা হয়। মানে এমন কথাবার্তা হয়েছে যে আমরা ওইখানে বসে খাওয়া দাওয়া অফ করে বসেছিলাম। আর ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে বলবো, এবার চমক আসছে, অপেক্ষায় থাকুন আর প্রিয় দলের জন্য দোয়া করুন। বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে, আর মাত্র 10 দিন, তারপরেই বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে শুরু হয়ে যাবে যুদ্ধ, ফুটবল যুদ্ধ। একপাশে আর্জেন্টিনা, একপাশে ব্রাজিল। যদি অন্যান্য দলগুলো রয়েছে, তবে বাংলাদেশে এই দুটো দলেরই একটু আলোচনাটা বেশি হয়, তর্ক বিতর্ক হয়, সেটা চায়ের দোকান থেকে শুরু করে সবখানে। দর্শক, 71 খেলাযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান সজীব। খেলাযোগের এই বিশেষ অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন দুজন অতিথি, একজন আর্জেন্টাইন ফ্যান এবং একজন ব্রাজিলিয়ান। আমার বাইরে রয়েছেন জাফর হোসেন, তার মুখ থেকে শুনে নিব তার পরিচয়টা। আমি জাফর হোসেন, আমি একজন ব্রাজিল ফ্যান। আমি ব্যবসা করছি এবং পাশাপাশি বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করছি মাঠ পর্যায়ে। আমার ডানে রয়েছেন একজন আর্জেন্টাইন ফ্যান, তুখোর ফ্যান, রয়েছেন শাহেদ সুজন। আপনার পরিচয়টা বলবেন। আমি এমডি শাহেদুল ইসলাম। আমি একজন ইঞ্জিনিয়ার, একটা বেসরকারি কোম্পানিতে কর্মরত আছি। আর অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই আর্জেন্টাইন ফ্যান এবং শয়নে স্বপনে যখন বিশ্বকাপ আসে তখন আর্জেন্টিনার খেলা বা হচ্ছে তাদের টিম, এইগুলো নিয়েই সবসময় চিন্তা করি। আর্জেন্টিনার খেলা তো দেখেন শাহেদ, কিন্তু লুকিয়ে লুকিয়ে তো মনে হচ্ছে কালকে ব্রাজিলের ম্যাচটাও দেখেছেন এবং 6-2 গোলে তারা জিতেছে। কি আপনার কি খারাপ লেগেছে কিনা? আমি অ্যাকচুয়ালি পুরো খেলাটা দেখিনি, আমি ফার্স্ট হাফটা দেখেছি। তো ফার্স্ট হাফ দেখে আমার মনে হয়েছে যে ব্রাজিল মনে হয় 2-6 উল্টা ঘটনা ঘটতে পারতো। আমার কাছে এরকম মনে হয়েছে, কারণ ফার্স্ট হাফে আমি যতটুকু দেখেছি যে বল পজিশন, তারপরে শটস অন টার্গেট, সব কিছুতে হচ্ছে পানামা এগিয়েছিল। তো বিরক্ত হয়ে কি পরের খেলাটা দেখেননি? পরে মনে হলো যে ব্রাজিল তো হারবে, তো শুধু শুধু আর আমার আর লাইভ দেখার কি দরকার, খেলাটা দেখা বাদ দেয়। জাফর, কি বলছেন তিনি যে আসলে ব্রাজিলকে গোনায় ধরছেন না? আপনার কি মনে হয়, আপনি কি বিরক্ত ছিলেন নাকি কিছুটা প্রথম হাফে খেলা দেখে? না, বিরক্ত ছিলাম না, কারণ এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, আর ফ্রেন্ডলি ম্যাচে আসলে পুরোপুরি ফোরটা কোনো টিম দেয় না। এক্ষেত্রে আসলে প্রতিপক্ষের সাথে নিজেদের পাটা ঝালিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। আপনি দেখবেন প্রথম হাফের চেয়ে দ্বিতীয় হাফে খেলাটা বেশি সুন্দর হয়েছে। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে ব্রাজিল আসলে অনেকগুলো ক্লাব থেকে প্লেয়ার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে। এটা প্রত্যেকটা টিমে যারা বিশ্বকাপে যায়, সেই প্লেয়ারগুলো এই প্রথম ম্যাচ খেলছে, সো সমন্বয়ের একটা অভাব থাকবেই। এই অভাবটা খুব শীঘ্রই দূর হয়ে যাবে, পরের ম্যাচে আপনি আরও বেটার ফুটবল দেখবেন। এই যে 6-2 গোলে জেতা, এবং যেটা বলছিলেন আর্জেন্টাইন ফ্যান যে পানামাকে তিনি এগিয়ে রাখছিলেন, তাহলে কি পানামার হয়ে আসলে আর্জেন্টিনা খেললো? ব্যাপারটা কি তাই? ওরা তো সবসময় আমাদেরকে প্রতিপক্ষ ভাবে, ওরা তো সবসময় আমাদের বিরুদ্ধে থাকবেই। বাট ব্যাপারটা হচ্ছে যে ব্রাজিল পুরোপুরি এফোর্টটা পানামার সাথে দেয়নি, মেইন এফোর্টটা আপনার বিশ্বকাপেই দিবে। তার মানে শক্তিটা আপনারা সঞ্চয় করে রেখেছেন। শক্তিটা অবশ্যই শাহেদ, আপনার কাছে আসতে চাই যে এত ঘটা করে ব্রাজিল দল ঘোষণার মানে কি? মানে একদম 700 সাংবাদিক আসলো, অনেক গেস্ট থাকলো, মনে হচ্ছে ওরাই বিশ্বকাপটা জিতে গেছে। কিন্তু অন্যান্য দলগুলো দেখলাম খুবই একদম সাধারণভাবে, বিশ্ব চ্যাম্পিয়নরাই খুব সাধারণভাবে দল ঘোষণা করেছে। এটার কারণটা কি আসলে? মোটামুটি আমি যখন থেকে ফুটবল বুঝি 2002-এর বিশ্বকাপ থেকে, তো 2002-এর বিশ্বকাপ আমি অতটাও বুঝি না, অনেক ছোট ছিলাম, মোটামুটি বুঝি। তো তারপর থেকে 2006 যখন পুরোপুরি বুঝি, তখন থেকেই আমি ব্রাজিলিয়ান ফ্যানদের মুখে শুনি হেক্সা মিশন। বাট প্রতিবারই দেখি যে তারা হেক্সা মানে মিশনে এসে হয় রাউন্ড অফ 16 আর হচ্ছে কোয়ার্টার ফাইনালে বাদ চলে যাচ্ছে।
তো আসলে তো বিশ্বকাপ শুরু হচ্ছে, কাপ না জিততে পারলেও আগে তো হাকডাকটা দিতে হবে। আমার কাছে মনে হয় যে এই জন্যই তারা যে দলটা যখন ঘোষণা করছে তখন থেকে এই হাকডাকটা শুরু করে। মানে তারা তো সবসময় একটু আমোদ ফুর্তি এটা পছন্দ করে, মানে আগে থেকেই ফ্যানদেরকে একটা কি বলে বার্তা দেয়া যে আমরা বিশ্বকাপে যাচ্ছি হেক্সা নিবই আমরা, কিন্তু নিবই। আসলে তো নিতে পারে না। এখন কি করতে হবে তার জন্য, যে আমার একটু দেখাতে তো হবে কাপ নিতে পারি বা না পারি, একটু হাকডাক দিয়ে মানুষকে বোঝাতে হবে যে আমরা আছি। আচ্ছা, আমার সেই কাছে মনে হয় যে সেই এই- সেই দাপটটা দেখানো, আসলে এই দাপটটা কি আপনার মনে হয় যে 5টা স্টারের জন্য এই দাপটটা একটু বেশি সবসময়? আমি এটা আসলে সবসময় ফিল করি, কারণ ওনারা সবসময়ই মনে করে যে আমাদের 5টা স্টার আছে, সামনে 6টা হবে, কিন্তু এই হবে হবে করে দেখা যাচ্ছে যে একটা জেনারেশন চলে গেল, চলে অনেক গেল। বছর চলে গেল এবং সেই অধরা বিশ্বকাপ করা হেক্সা আর যাচ্ছে না। হচ্ছে না, বা 6টা স্টার আর হচ্ছে না। তো হাকডাক দেওয়া ছাড়া আসলে তাদের আমি আসলে করার মতো কিছু দেখতে পাচ্ছি না। তার মানে বিশ্বকাপে খেলার চাইতে যেটা বলছেন যে আপনাদের হাক ডাকটা বেশি, মানে কথা বেশি কাজ কম, ব্যাপারটা কি তাই কিনা? আপনি যে প্রথম শব্দটা বলেন যে হেক্সা, আসলে ওই শব্দটাই হাকডাক। এটা আসলে আমাদের চিল্লাইতে হবে না, এটা সারা বিশ্ব জানে। ব্রাজিল কেন যাচ্ছে? হেক্সার জন্য যাচ্ছে। কিন্তু হেক্সা তো হেক্সা- হচ্ছে না সেই 2002 সালের পর থেকে। আমি শেষ করি। হেক্সাটা হচ্ছে 6ষ্ঠ বিশ্বকাপ। এখন এই বিশ্বকাপে তো আরো 47টা দল যাচ্ছে। ওদের মিশন কি হেক্সা? কারো 4 নাম্বার, কারো 3 নাম্বার, কারো 2 না নাম্বার। সেটা তো প্রত্যেকবারই বলে, কিন্তু এখন পর্যন্ত সেটা হচ্ছে না। সেই 2002 সালে আপনারা সব শেষ বিশ্বকাপ জিতেছেন। আমরাও তো ফিল করছি অন্যদের 5টা কেন হচ্ছে না। আমাদের 6টা নিয়ে যেমন অন্যদের অনেক বেশি চিন্তা, আমরা তো চিন্তা করছি অন্যদের কেন 5টা হচ্ছে না, আমাদের কাছে কেউ আসতেছে না কেন। মানে এসে আপনাদের এই আরেকটু কাছে স্টারটাই আসুক, কি ধাক্কাটা। গর্বের কিনা? মানে এটাই আপনাদের প্রাইড? অবশ্যই প্রাইড। আপনি চিন্তা করেন যে আমাদের 5টা বিশ্বকাপ, উনি বলছে যে আমরা 20 বছরের অধিক বিশ্বকাপ জিততে পারি না, কথা সত্য, কিন্তু আমরা যে 20 বছর আগে যে জায়গাটায় দাঁড়িয়ে গেছি ওই জায়গাটা পর্যন্ত এখন পর্যন্ত কেউ আসতে পারেনি। কিন্তু এবং ওই আসার সময়ে যেটা ছিল, ধরেন 2002 সালের পর ওই সময় যে ফুটবল হতো বা যে প্রতিযোগিতা, এখন তো দলের সংখ্যা বেড়েছে, এখন যারা জিতবে তাদের প্রাইডটা কি একটু বেশি হওয়া উচিত না? কারণ বেশি দলের প্রতিযোগিতা। এটা আসলে আপনি দেখবেন যে বিশ্বকাপ স্বল্প কয়েকটা দলে জিতলো, এর বাইরে আসলে কেউ জিততে পারে নাই। এটা আসলে ফিফার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে ওরা অনেকগুলো টিম নেবে। এই বিশ্বকাপে অনেকগুলো দল আসছে, আমার মনে হয় ওদের লেভেল সাউথ এশিয়ান টিমগুলোর কাছাকাছি হবে, কিন্তু ওই বাছাই পর্বের সিস্টেমের কারণে ওরা বিশ্বকাপে চলে যাচ্ছে, দেশের সংখ্যা বাড়ছে। তো এই একটা কারণে অনেকগুলো দল বাড়ছে, কিন্তু বিশ্বকাপের মান আমার মনে হয় না অত একটা বেড়েছে, বরঞ্চ যেই দলগুলো ফেভারিট এদের মধ্য থেকে কেউ একজন কাপ নেবে। আপনি কি বলতে পারেন নতুন যেই দলগুলো এসেছে, এক্সট্রা যেই 16টা দল, এদের ভিতর কেউ একজন আছে যারা কাপ নেওয়ার যোগ্য? আমার তো মনে হয় না। মানে আপনি কি ব্রাজিলকে এগিয়ে রাখছেন এবং যে 16টা বা যে কয়টা দল বলছেন এর বাইরে কাউকে আপনি গুনছেন না, বিষয়টা কি তাই? যে কয়েকটা দল ইতিমধ্যে বিশ্বকাপ জিতলো এর বাইরে শুধু নেদারল্যান্ডসেরই একটু চান্স আছে, যদিও তারা চোখ করে ফাইনালে গেলে, সেমিফাইনালে গেলে। এটা গতবার কিন্তু আপনাদেরকে ক্রোয়েশিয়া কাটিয়ে মরক্কো, দিয়েছিল, পর্তুগালকে এবার কিন্তু সেই মরক্কো আপনাদের সামনে রয়েছে। আপনি কি মরক্কোকে গুনছেন না? আসলে গ্রুপ পর্বে গুনার ব্যাপারটা নেই। আমরা যদি ওই মরক্কোর সাথে ড্র করেও পরের 2টা ম্যাচ জিতে যাই তাহলে কিন্তু আমরা পরের রাউন্ডে যাব। ইভেন থার্ড প্লেস হয়ে এবার পরের রাউন্ডে যাওয়ার একটা চান্স আছে। সো এত টাফ কিছু নয় এবারের জন্য গ্রুপ পর্ব। এই যে ঘটা করে আপনারা এত আয়োজন করেন, হেক্সা, সাম্বা, বা আপনারা খুব বেশি আমোদ ফুর্তি করেন, কিন্তু যেটা শাহেদ বললেন যে আপনারা শুধুমাত্র আগেই একটা ঢাক ঢোল পেটানো, কিন্তু মাঠে গিয়ে দেখা যায় আপনারা সেটা পাচ্ছেন না। এইটা করার আসলে কারণ কি? বিশ্ব চ্যাম্পিয়নরা খুব সাধারণভাবে সোশ্যাল মিডিয়ায় দল ঘোষণা করলো, কেন আসলে এটা কি একটা হাইপ তৈরি করা? আপনি যদি 2000 সালের পর থেকেও হিসাব করেন তাহলে সবাই একবার করে কাপ পেয়েছে, এমন না যে অন্যরা 2বার 3বার করে কাপ নিয়ে নিচ্ছে। আর্জেন্টিনা একবারই নিয়েছে। ওই 2000-এর আগের হিসাব যদি বাদও দেই, ওরা যদি মনে করে ওটা পুরান হিসাব, যেখানে আমরা 4টা কাপ নেওয়া, আর্জেন্টিনা 2টা বা জার্মানি 3টা বা অন্যান্যরা, এর পরবর্তী সময় আপনি যদি গত 6টা বিশ্বকাপ দেখেন আপনি দেখবেন সবাই একবার করে কাপ নিয়েছে। এমন না যে ওরা হাকডাক না করার কারণে 2বার বা 3বার করে কাপ নিয়েছে, একবারই নিয়েছে। ব্রাজিলের হাকডাক করার সবচেয়ে বড় কারণ হচ্ছে পুরো বিশ্বে ব্রাজিল একটা ফোকাস। আপনি দেখবেন যে নেইমারকে বিশ্বকাপে নেওয়ার জন্য কি পরিমাণ প্রেশার ছিল মিডিয়ার থেকে, স্পন্সর থেকে, এডিডাস, পুমা, এই টাইপের কোম্পানিগুলো থেকে। একটাই কারণ যে ওকে নিয়ে আসো, ও খেলতে না পারলে ওকে বসায় রাখো যেন ফোকাসটা থাকে। অর্থাৎ ব্রাজিলের মানে কি ব্রাজিল কি তাহলে হাইপ দিয়ে চলে? বিষয়টা কি তাই? মানে মাঠের খেলার চাইতে হাইপটা বেশি গুরুত্বপূর্ণ? ফ্যান বেসটা অনেক বড় সারা বিশ্বে, সো হাইপ তো থাকবেই। ফ্যান থাকলেই তো হাইপ। যার আপনার এই বিশ্বকাপে যারা ছোট দল আছে তাদেরকে নিয়ে তো বাংলাদেশে কোনো হাইপ নেই, রাস্তায় তাদের কোনো পতাকা নেই। পতাকা আছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল এদের।
সো হাইপ তো থাকবেই। শাহিদ, আপনার কাছে আসতে চাই, হাইপের কথা বললেন এবং আমরা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ট্রোল হতে দেখি যে 5 স্টারের টানে অনেকে আসলে সিজনাল ফ্যান হন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে এইটাও ট্রোল হতে দেখি যে ভাড়া করা ফ্যান নিয়ে তারা শোডাউন করেন। আপনার চোখে এরকম কিছু পড়েছে? অবশ্যই। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখে আসছি যে অ্যাকচুয়ালি যারা খেলা না বুঝে তারাই প্রথমে হিসাব করে যে আসলে কোন দলের কাপ কয়টা, ওই অনুযায়ী দেখে দেখে সাপোর্ট করে। কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে ব্যাপারটা একদম এরকম হয়ে গেছে যে একটা কথা আমরা প্রায়ই বলতে শুনি, আমাদের গ্রাম বাংলায় বলে, দাদার ছিল অনেক, বাপের ছিল অল্প, আমাদের শুধু আছে মুখ ভরা গল্প। তো আসলে ব্রাজিলের এইভাবেই লাস্ট 2টা ডিকেড চলতেছে আমি বলবো, কারণ যেহেতু 2002-এ তারা লাস্ট জিতেছে, লাস্ট 24 ইয়ার্স তারা জিতেনি। তো আসলে তারা এই গল্প দিয়েই বেঁচে থাকতে চায়। তো তাহলে কি তাদের কি ফ্যানদেরকে একটু সান্ত্বনা দিবেন নাকি যে তোমরা হয়তো পরের বার পাবে, এবার পাবে না, বা কি মনে হচ্ছে? আমি আগেই এত নিরুৎসাহিত করব না যে পাবেই না, তবে আমি বলবো যে তারা আশা রাখতে পারে, যেহেতু তারা অনেক হাকডাক পিটিয়ে দল ঘোষণা করেছে, হয়তো ভালো কিছু করলেও করতে পারে। নেইমারের ছবি আমরা দেখতে পাচ্ছি, নেইমারের জন্য একটা হাইপ তৈরি হয়েছিল এবং তারপর আমরা মেসির ছবিটাও দেখতে পেলাম। 2টা ছবি নিয়ে যদি বলি, মেসি তো খেলবে এটা আমরা জানি, কিন্তু নেইমার খেলতে পারবে কি পারবে না তার লাইফস্টাইল নিয়ে অনেক কথা রয়েছে এবং যেটা তিনি বললেন জাফর, যে তাকে সবাই চাচ্ছিল, স্পন্সর, তার দলের ফ্যানরা সবাই চাচ্ছিল। একজন প্লেয়ারের লাইফ স্টাইলটার কারণেই তিনি আসলে তার ক্যারিয়ারটা বড় করতে পারেননি। আপনি আসলে নেইমারকে ওভারঅল কি বলবেন? তিনি তো বিশ্বকাপে খেলবেন, ক্যাপ্টেন হয়ে আসবেন, সেটা কনফার্ম হওয়া উচিত ছিল আরো 5 বছর আগে। এক্স্যাক্টলি, আমি আপনার সাথে একমত পোষণ করছি। বিকজ নেইমারকে আমি আর্জেন্টাইন ফ্যান হওয়ার সুবাদেও পছন্দ করি, বিকজ সে একই সাথে বার্সেলোনায় মেসির সাথে একটা লম্বা সময় ধরে খেলেছে। কিন্তু ওইখান থেকেই দেখা যাচ্ছে যে ও যথেষ্ট ইনজুরি প্রবণ প্লেয়ার, যে কারণে হয়তো ওর ক্যারিয়ারটা আরও যতটুকু লম্বা হতে পারতো বা আরও যত ভালো করতে পারতো, তার স্কিল অনুযায়ী ওইটা পারেনি। কিন্তু যদি মেসির দিকে তাকান, যে মেসি তার লম্বা সময় সেই 2006 সাল থেকে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ শুরু করেছে, এবার তার 6ষ্ঠ বিশ্বকাপ। দেখেন এই লম্বা সময় ধরে সে ইনজুরি মুক্ত। হ্যাঁ, ছোটোখাটো ইনজুরি ছিল ক্যারিয়ারে, কিন্তু এইগুলো তাকে খুব একটা তার ক্যারিয়ারে খুব একটা প্রবলেম তৈরি করতে পারেনি ইনজুরিগুলো। তো অবশ্যই এখানে লাইফ স্টাইলটা বিশাল একটা ফ্যাক্ট। মেসি দেখবেন যে সবসময় একটা নিয়ম কানুন বা এগুলোর মধ্যেই চলতেছে, যেটা যে কোনো অ্যাথলেট, আপনি ফুটবল বলেন, ক্রিকেট, হকি, যে কোনো খেলা বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আসলে নেইমারের মধ্যে চোখেই পড়েনি বলা যায়। সেটা একটু আফসোস হচ্ছে কিনা যে নেইমারকে নিয়ে, যে তার ক্যারিয়ারটা আরও অনেক সুন্দর হতে পারতো, মসৃণ হতে পারতো। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, আলোচনা করি যে তার লাইফস্টাইলটাই হয়তো বা তার ক্যারিয়ারটাকে এখানে নিয়ে এসেছে। যেটা আমিও বলছিলাম যে নেইমার তো থাকতে পারতো যে সবার আগে, যে তিনি ক্যাপ্টেন হবেন বা বিশ্বকাপে তিনি মূল স্কোয়াডে থাকবেন, এটা আগে থেকে নিশ্চিত হতে পারতো, তিনি দলকে সামনে রাখতেন। কিন্তু কেন আমরা নেইমারকে নিয়ে আলোচনা করি, তিনি খেলতে পারবেন কিনা, আদৌ 26 জনের দলে জায়গা পাবেন কিনা, এগুলো কি আপনাদেরকে একটু পীড়া দেয় কিনা? না, পীড়া দেয় না, কারণ এনজয় করেন। তাহলে আমরা আসলে নেইমারকে নিয়ে হতাশ হওয়ার সবচেয়ে বড় কারণ নেইমার ছিল একদম গোল্ডেন বয়, রাজপুত্র হতে পারতো, তার জন্য সুযোগ ছিল বিশ্বের সেরা ফুটবলার হওয়া এবং কয়েক বছর কন্টিনিউ হওয়া। তার প্রথম ভুল ছিল সে পিএসজিতে যাওয়া। ফ্রান্সে বেরিসে সে যে লাইফস্টাইলটা লিড করেছে, তাকে ওই জায়গায় থামানোর মতো কেউ ছিল না। উনি একটা কথা বলেছেন, মেসির সাথে খেলেছে। হ্যাঁ, মেসির সাথে খেললে বা এই টাইপের প্লেয়ারদের সাথে বা এই ধরনের ক্লাবে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে খেললে যেটা হয় যে ওইখানে একটা নিয়ম থাকে। নেইমার যখন প্যারিসে গিয়েছে তখন দেখা যেত যে প্রত্যেক সপ্তাহে সে একটা পার্টি করতো এবং সে প্রতিবার তার বোনের জন্মদিনের আগে একটা ফেক ইনজুরির নাটক করতো। আচ্ছা, এটা আপনি দেখবেন টানা কন্টিনিউ 8-10 বছর বোনের জন্মদিন আসছে আর সে ইনজুরি আক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ এটা পুরোপুরি একটা বানোয়াট ইস্যু ছিল। এসব কারণে আমরা ব্রাজিল ফ্যানরাও নেইমারের উপর অনেকাংশে বিরক্ত, কিন্তু ওই যে একটা মায়া কাজ করে, সেই মায়ার জন্য অনেকেই চায় নেইমার ব্রাজিলে যাক, বিশেষ করে যারা আবেগী। কিন্তু এই জায়গাটা আমি একটু থামাতে চাই। ধরেন নেইমার যদি আর্জেন্টাইন প্লেয়ার হতো, এরকম একজন ইনজুরি প্রবণ প্লেয়ার, আপনি কি তাকে দলে রাখতেন? বা এই যে ইনডিসিপ্লিন লাইফস্টাইল, আপনি যেটা বললেন, বারবার একটা মিথ্যা বাহানা দেখিয়ে সে পার্টি করতো বা ইনজুরির ছলনা দেখাতো, আপনি কি তাকে দলে রাখতেন? আমি পার্সোনালি নেইমারকে দলে চাইনি, কিন্তু ব্রাজিল ফ্যানরা, আমার চেয়ে অনেক ব্রাজিল ফ্যান আছে লক্ষ লক্ষ, ওরা নেইমারকে দলে চেয়েছে। কারণ নেইমারকে চাই টাইপের পোস্টগুলো, এটা টুইটার হোক, ফেসবুক হোক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা গেছে যে অনেক বেশি হাইপ পেয়েছে। এটা ব্রাজিলিয়ান মিডিয়াও বুঝছে। ইভেন নেইমার যেদিন ব্রাজিলের দল ঘোষণা হলো, যখন নেইমারের নাম ঘোষণা হলো, ব্রাজিলের রাস্তায় উল্লাস হয়েছে। বাংলাদেশেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে। কিন্তু ব্রাজিল শুধুমাত্র নেইমার কেন্দ্রিক দল না।
আর গত 4 বছর ধরে ব্রাজিল নেইমারকে নিয়ে আসলে খেলেও নাই তেমন একটা। ব্রাজিল মূলত এই মুহূর্তে ভিনিসিয়াস, রাফিনহা সহ তাকে নিয়ে যেহেতু খেলে নাই, তাহলে তাকে বিশ্বকাপের মূল দলে কিভাবে আসলে নেইমারকে নিয়ে কার্লোর প্ল্যানটা আসলে এবার একটু অন্যরকম। ওকে আসলে পুরো 90 মিনিট বা 70-80 মিনিট খেলাবে আমার মনে হচ্ছে না। 10-20 মিনিটের ক্যামিও আপনি দেখবেন যে মডার্ন ফুটবল ইভেন এইবারের বিশ্বকাপটা যে জায়গায় হচ্ছে আমেরিকায় প্রচন্ড গরম এবং সামারি বিশ্বকাপ হচ্ছে। আর এবার কিন্তু ইউরোপেও প্রচন্ড গরম, যেহেতু ইউরোপে গরম আর আমরা তো গরম পাচ্ছি রাস্তাঘাটে, খুব বাজে অবস্থা। তো আমেরিকায় প্রচন্ড গরম, এই গরমে কিন্তু কোনো দলই 60 মিনিটের পরে তার ওই যেই ওই লেভেলটা ধরে রাখতে পারবে না ফিজিক্যাল। সেক্ষেত্রে নেইমারের মতো একটা প্লেয়ার যার স্কিল খুব ভালো, তাকে যদি আপনি 70 মিনিটের পরে 20 মিনিটের জন্য মাঠে নামান, বা নকআউট ম্যাচগুলোতে যখন এক্সট্রা টাইম কাছে চলে আসছে, 80 মিনিট পর্যন্ত খেলার ড্র আছে, এই সময়ে মাঠে নামান, তখন কিন্তু নেইমার ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে। ব্রাজিলের জন্য এটা বাজির ঘোড়া হিসেবে রেখে দিয়েছে ট্রাম্প কার্ড। সো মানে খুব স্বল্প সময়ের জন্য, আমরা সেটা বলবো খুব স্বল্প সময়ের জন্য। আমার যতটুকু মনে হচ্ছে কার্লোর প্ল্যানিংটাই হচ্ছে নেইমারকে নিয়ে স্বল্প সময়ের জন্য, কারণ কার্লোর একাদশটা অলরেডি ফিক্সড যে নেইমারের জায়গাটায় মেথিয়াস কুনহা খেলবে এবং রাফিনহা, ভিনিসিয়াস আর রায়ান, এই তিনজন বা লুইস হেনরিকে এরা খেলবেই। তো এই জায়গাগুলোতে নেইমার আসলে চান্স পাবে না একাদশে, কিন্তু নেইমার খেলবে 10 মিনিট 20 মিনিট ম্যাচ, হয়তোবা ওই 10-20 মিনিটের পারফরমেন্স তাকে নকআউটে গিয়ে প্রথম একাদশে নিয়ে আসবে। আমরা শায়দ আপনার কাছে আসতে চাই, নেইমারের সঙ্গে মেসির আসলে তুলনা করব না, তবে একটা জায়গায় বলতে চাই, মেসিকে হয়তোবা পুরো 90 মিনিট খেলানো হবে না, যেটা আমরা শুনতে পারছি, তার বয়স, ফিটনেস, তারপরও এই বয়সে এসে তিনি লিডার, এইটা আপনাদের জন্য কতটুকু প্রাইডের ব্যাপার? এটা অবশ্যই আমাদের জন্য প্রাইডের ব্যাপার, বিকজ হি ইজ অলরেডি 39, 39 শেষ হয়ে 40-এ পড়বে। তো এই বয়সে এসেও একটা টিমকে হচ্ছে সে কাঁধে করে নিয়ে এই পর্যন্ত আসা, এবং আপনি দেখবেন যে একটা প্লেয়ার যে 2014 বিশ্বকাপের ফাইনাল খেলেছে এবং মাত্র 1-0 গোলে, সে অতিরিক্ত সময়ের একটা গোলে হচ্ছে আর্জেন্টিনা সেবার হারে। মেসি হয়তো চিন্তা করেছিল যে সে হয়তো বিশ্বকাপ জিততে পারবে না এরকম। আপনি দেখবেন যে ফ্রান্সের সাথে যে 2022-এর ফাইনাল, ওই ফাইনালে যখন 3 নম্বর গোলটা হচ্ছে আর্জেন্টিনা কনসিড করলো, তখন সে কাইন্ড অফ বসে পড়ছিল এবং হচ্ছে পরে মিডিয়াতে সে বলছে যে সে ওই মুহূর্তে চিন্তা করছিল যে তার জন্য হয়তো বিশ্বকাপ না, কিন্তু শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে পেনাল্টিতে আমরা হচ্ছে জিতে গেলাম। এবং ওইটার পরেও সে যে টিমের জন্য, এবং একটা টিম যেভাবে দাঁড় করানো যায়, একটা সময় টিমের ভিতরে কোনো কম্বিনেশন ছিল না। আমি দেখেছি যে আফটার 2014 এটা আসলে যে টিমের ভিতরে এমন একটা বন্ড ক্রিয়েট হয়েছে, যে কারণে হচ্ছে আর্জেন্টিনা এখন একটা টিম হিসেবে খেলে। মেসি হচ্ছে এখানে তাদের লিডার, এবং এমন একটা টিম আমরা তৈরি করেছি যেখানে আসলে মেসি না থাকলেও হয়তো ওইভাবে ইম্প্যাক্ট করবে না। তো মেসি যে আছে এবং মেসি যে আর্জেন্টিনা টিমটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে, এর জন্য অবশ্যই আমরা গর্বিত। আর্জেন্টিনা কিন্তু খুব একটা আমরা মানে হাক ডাক বা এরকম কিছু একটা দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে তারা ঘুমিয়ে আছে। এটা কেন আসলে? তারা কি খুব রিল্যাক্স যে তারা গতবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, এরপর থেকে এবার আসলে তাদের লক্ষ্যটা কি? মানে কোনো রকম দেখতে পাচ্ছি না কারোর সঙ্গে কোনো বাক বিতণ্ডা বা কিছুই দেখতে পাচ্ছি না, সোশ্যাল মিডিয়াতে খুব একটা তাদের হাক ডাক নেই। এত রিল্যাক্স কেন আর্জেন্টাইন ফ্যানরা? রিল্যাক্স হিসেবে না দেখে আমি বলবো যে এটা আপনি উল্টো দিকটা চিন্তা করেন, এটা আসলে ওদের উপর একটা এক্সট্রা প্রেশার কাজ করছে, বিকজ তারা রানিং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এখন এই কাপটা যদি ধরে রাখতে হয়, তাদের উপর যে প্রেশার, গতবার কিন্তু তাদের উপর ওইরকম কোনো প্রেশার ছিল না, অ্যাজ ইউজুয়াল একটা টিম হিসেবে আসছিল, কিন্তু এইবার তাদের ওই চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে হবে। এখন আমি যদি বেশি কথা বলি আর আলটিমেটলি চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে না পারি, এটা কিন্তু আমার উপর বুমেরাং হয়ে চলে আসবে। আমি মনে করি যে হয়তো এই জন্যই তারা অত কথাবার্তা বলছে না বা একটু চুপচাপ আছে। আর্জেন্টাইন ফ্যানের কথা শুনলাম, ব্রাজিলিয়ানের কাছে আসতে চাই। আপনি শুরুতে বলছিলেন যে এইবার হয়তো বা বিশ্বকাপে আপনারা আপনাদেরকে ফাইনালে দেখছেন না, বা এই ধরনের একটা ব্যাপার। সত্যিকারের আসলে রিয়েলিটিটা কি আপনাদের দলকে নিয়ে? দেখেন, ব্রাজিল গত 50 বছর ধরে প্রত্যেকটা বিশ্বকাপের টপ ফেভারিট টিম ছিল, নাম্বার 1। ব্রাজিলকে সবার উপরে রাখা হয়তো। ইভেন আপনার 90-এর দশকে একজন জার্মান লিজেন্ড বলেছিল যে যদি ফেভারিট দলই বিশ্বকাপ জিতে, তাহলে ব্রাজিল প্রত্যেকবারই বিশ্বকাপ জেতার কথা। অর্থাৎ এত পরিমাণ সুপারস্টার, এত ভালো টিম আর কেউ নিয়ে যেতে পারতো না। কিন্তু ব্রাজিল তো বিশ্বকাপ পেয়েছে 5টা,
হিসেবে ব্রাজিলের টিমের দিকে যদি আপনি তাকান, 8-9টা বিশ্বকাপ জেতার কথা এই টিমগুলা, এত এত সুপারস্টার প্লেয়ার, আপনি একজনের কথা বারবার তুলে আনছেন, মেসি। আপনাকে যদি বলি যে গত 30-40 বছরে মেসি বাদে আর ম্যারাডোনা বাদে আর্জেন্টিনা কি নিয়ে আসছে, খুব কম মানুষই বলতে পারবে অমুকে আছে তমুকে আছে, কারণ ওদের ক্যারিয়ার কিন্তু যেই আছে সে তো ইমপ্যাক্ট অনেক বেশি ফেলছে। ইমপ্যাক্ট ওই একটা বিশ্বকাপ। তো ব্রাজিলের জন্য প্রত্যেকটা বিশ্বকাপে সুপারস্টার ছিল, ভালো টিম ছিল, ওয়ার্ল্ড ক্লাস সব প্লেয়ার ছিল। ইভেন আপনি দেখেন এই যে ব্রাজিল গত এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হলো, ওই দুই টিমের দুজন মেন সেন্টার ব্যাকই কিন্তু ব্রাজিলিয়ান। তো এরকম ব্রাজিলের প্রত্যেকটা ইউরোপের বড় বড় টিমে প্লেয়ার আছে, কিন্তু এবার ব্রাজিল টিম হিসেবেই খেলবে, এবং টিম হিসেবে খেলবে এই কারণে ব্রাজিলকে নিয়ে আমরা বেশি আশাবাদী। আর ফেভারিটের কথা, আসলে ব্রাজিল এই মুহূর্তে ফেভারিট না, কিন্তু ব্রাজিল বিশ্বকাপ জিততেই যাচ্ছে। আর হাকডাকের ব্যাপারটা হচ্ছে যে কার্লো আনচেলত্তি এসেছে, তাই হাকডাকটা একটু বেশি, কারণ ব্রাজিলিয়ান কোচেরা ইউরোপ বা সারা বিশ্বে অত একটা পারফর্ম করতে পারেনি গত 20 বছরে। এটা ব্রাজিলের একটা বড় ব্যর্থতা যে ব্রাজিলিয়ান কোচরা ভালো করতে পারছে না। এখন এই ধারাটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের একটা ইউরোপিয়ান কোচ দরকার ছিল, এই দাবিটা সেই 2010 সাল থেকেই, কিন্তু ব্রাজিলিয়ান ফেডারেশন দেরি করে ফেলেছে। এর জন্য একটা প্রজন্ম ভালো ফুটবল এবং বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়েছে। আপনার দলের সবচেয়ে দুর্বলতার জায়গা কোনটা, আপনি কি মনে করেন? একদম অনেস্ট একটা যদি অপিনিয়ন আমি শুনতে চাই, যে কোন জায়গাটা এই মুহূর্তে ব্রাজিল একদম পিছিয়ে আছে, যেটা তাদেরকে খুব বেশি ভোগাবে। আমাদের দলের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মিডে কন্ট্রোলটা। মিডফিল্ডে আমাদের কন্ট্রোলটা কমই থাকবে, যেহেতু আমরা ক্যাসিমিরো এবং ব্রুনো গুইমারেস আমাদের দুজন প্রথম চয়েস মিডফিল্ডার, এই দুজনকে দিয়ে আমরা খেলবো। কিন্তু আসলে এই দুজন কন্ট্রোলার না, ওরা ম্যাচ কন্ট্রোল করতে পারে না। সেক্ষেত্রে ব্রাজিল আসলে কাউন্টার বেসড ফুটবলে এবার খেলবে। আর আরেকটা দিক সবচেয়ে বেশি দুর্বল, সেটা হচ্ছে আমাদের দুই ফুল ব্যাক। আমাদের আসলে দানি আলভেস, মার্সেলোর মতো ফুলব্যাক একসময় ব্রাজিল দলে খেলেছে। ইভেন দানি আলভেসের সাথে ইন্টার মিলানে ব্রাজিলের আরেকটা মাইকন ছিল, ওদের ভিতরে লড়াই হতো, দুজনই ছিল তখনকার বিশ্বের সবচেয়ে সেরা দুই ফুলব্যাক। মার্সেলোর সাথেও লড়াই হতো আরেকজন ফুলব্যাকের। তো ওই পজিশন থেকে এসে আমাদের এখন আসলে ফুলব্যাক নিয়ে চিন্তা করতে হয় যে আমাদের কোনো ওয়ার্ল্ড ক্লাস ফুলব্যাক নেই। তবে একটা ব্যাপার আছে যে ব্রাজিলের এই দলটার ভিতরে যদি কম্বিনেশন ঠিকঠাক হয়ে যায় বিশ্বকাপের আগে, ইভেন বিশ্বকাপের গ্রুপ পর্ব যদি ঠিকঠাক হয়ে যায়, আসলে এটা হয়ে যায়। দেখবেন আর্জেন্টিনা গত বিশ্বকাপে সৌদির সাথে হেরেছে, কিন্তু পরবর্তীতে বিশ্বকাপ জিতছে। এখন সৌদির সাথে হারার পর যদি কোনো আর্জেন্টিনা ফ্যান বলতো আমরা বিশ্বকাপ জিতবো, এটা কিন্তু মানতে কষ্ট হইতো। একটা টুর্নামেন্টের সময়ের সাথে সাথে, ইভেন আপনি যখন টুর্নামেন্টটা আগাবেন, যখন আপনার সময়ের সাথে সাথে কম্বিনেশনটা ব্যাক করবে, তখন কিন্তু আপনি আরও ভালো খেলবেন। সময়ের সাথে সাথে যারা টুর্নামেন্টে বেটার ফুটবল খেলে তারাই কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়। শুরুতে আপনি বেটার খেললেন, কিন্তু পরবর্তীতে আপনার ফর্ম নষ্ট হয়ে গেল, আপনি কিন্তু কাপ পাবেন না। আমরা একটু শাহেদ আপনার কাছে আসতে চাই যে ওনাদের আসলে অনেক বছর ধরে বিশ্বকাপটা পাওয়া হচ্ছে না, আপনার ফ্রেন্ড সার্কেল বা যারা রয়েছে তাদেরকে আসলে কিভাবে সান্ত্বনা দেন, বা কি ধরনের আলোচনা হয়, বা আপনার ফ্যামিলিতে কি ধরনের আলোচনা হয়, একটু সেই গল্পটা জানতে চাই। ফ্রেন্ড সার্কেলের ভিতরে যারা আছে তারা তো কাপ জিততে পারে না, কিন্তু দেখা যাচ্ছে যে যখন চায়ের আড্ডা হয় তখন এসে তাদের মানে যে পরিমাণ গল্প, আমাদের তো 5টা আছে, আরও 20 বছর না নিলেও সমস্যা নেই, আসলে তখন 7 আপ খা এবং এইটা খেয়ে একটু চুপচাপ থাক, মানে এত কথা বলা ঠিক না, এইভাবে সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে তখন উপায় থাকে না। আছে না যে একটু লজ্জাবোধ করা যে আসলে আমরা কিছু পারছি না লাস্ট 24 ইয়ার্স ধরে, তো ওই ধরনের কোনো গিল্টি ফিল বা ওই ধরনের কোনো খারাপ লাগা, মানে হয়তো ভিতরে চাপা কান্না আছে কিন্তু এটা সামনাসামনি প্রকাশ করে না। তো তখন বলি যে একটা 7 আপ খা, খেয়ে একটু চুপচাপ থাকে আর কি। জাফর, এই যে 7 আপনি আপনাদের সবসময় ট্রল করে, এটার তো নিশ্চয়ই আপনাদের কাছে একটা জবাব সবসময় রেডি থাকে। কি বলেন যখন আপনাদেরকে আর্জেন্টাইন ফ্যান বা অন্যরা জার্মানি ফ্যানরা আপনাদেরকে দুষ্টামি করে, কি বলেন? দেখেন, 7 আপ একটা দুর্ঘটনা, বাট এটা নিয়ে আসলে অত মাতামাতির কিছু নাই। এটা আর্জেন্টিনার কোনো অর্জন না, এটা জার্মানির অর্জন। তো জার্মানি ফ্যানরা যদি আমাদেরকে বলে তাহলে আমরা এই ব্যাপারে তর্ক করতে পারি। এখন জার্মানি আমাদেরকে 7টা গোল দিয়েছে, এটা নিয়ে আর্জেন্টিনা, ওই যে উনি একটা কথা বলেছে পরের ধনে পোদ্দারি, কারণ ব্যাপারটা হচ্ছে পরের ধনে পোদ্দারি কিন্তু ওরাই করছে, যেহেতু গোল দিয়েছে 7টা জার্মানি, চিন্তা করছে আর্জেন্টিনা। সো এটা আসলে ওদের না, আর্জেন্টিনাও যখন সৌদির কাছে হারলো তখনও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ট্রল হয়েছে, যদিও জার্মানি ঘটনাটা অনেক আগে, তো তখনও কিন্তু আপনারাও কিন্তু ছাড়েননি। এটা আসলে ওই যে রাইভাল, ওরা যাই করবে তা নিয়ে ট্রল হবে, আমরা যা করব তা নিয়ে ট্রল হবে। ইভেন আমরা যদি এবার কাপ জিতেও যাই, আপনি দেখবেন যে এই যে বিশ্বকাপটা আর্জেন্টিনা জিতলো, তার আগ পর্যন্ত আর্জেন্টিনা ফ্যানদের মুখে একটা খুব মধুর কথা ছিল, সেটা হচ্ছে আমরা কিন্তু কাপ দেখে দল করি না,
সুন্দর ফুটবল দেখে মেসিকে দেখে দল করি। তো যখনই কাপটা জিতে গেল তখনই কিন্তু তাদের শুটটা চেঞ্জ হয়ে গেল। ঠিক তেমনি আমরা যদি আবার কাপ জিতে যাই 6 নম্বর কাপটা, তখন কিন্তু ওরা ওই কোথায় 6 আর কোথায় 3 ডাবল, ঠিক ওই মুহূর্তে কিন্তু ওরা বলবে যে আমরা কিন্তু কাপ দেখে দল করি না, আমরা আর্জেন্টিনাকে ভালোবেসে দল করি। সুতরাং ওই ভালোবাসার নাটক যেগুলো আছে ওগুলো আসলে একটা সময় পর্যন্ত থাকে, তারপরে কাপটা জিতে গেলেই সবার মুখ থেকে খই বের হয় আর কি। ওনার কথার সাথে 100% দ্বিমত পোষণ করছি, বিকজ আমি এখনো বলবো যে আমরা কাপ দেখে দল করি না, আমরা সুন্দর ফুটবল দেখি, সুন্দর ফুটবল দেখে দল করি, তাহলে দল সাপোর্ট করি। আমি জানতে চাই যে আর্জেন্টিনার সুন্দর ফুটবল খেলা টিমটা কোনটা ছিল গত 50-60 বছরে, যাদের প্লেইং স্টাইল নিয়ে আপনি খুব বেশি গর্বিত? আমরা তো জানি যে সুন্দর ফুটবলের চেয়ে হ্যান্ডবল, তারপর হচ্ছে চুরিচামারি করা, এগুলা 78 বিশ্বকাপে পেরুর সাথে ম্যাচ ফিক্সিং, 86 বিশ্বকাপে হাত দিয়ে গোল করা, এই ব্যাপারগুলো আছে। সুন্দর ফুটবলটা না, কোথায় আমি ছিল? সুন্দর ফুটবল আসলে আমি যখন মানে ফুল মেসির যখন থেকে ফর্মটা দেখেছি যে 2008-9 পর থেকে বার্সেলোনার হয়ে, তখন প্রতিবারই আমাদের টিম যথেষ্ট ভালো ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা লাক আমাদের সাথে বেইমানি করেছে, এরকম একটা ব্যাপার ছিল, যে জন্য প্রতিবারই কোনো না কোনোভাবে হচ্ছে একটা অঘটনের শিকার বা হয়ে আমরা বাদ পড়েছি। বাট আপনি কোনো টিমকেই আর্জেন্টিনার 2010, 14, 18, 22 কোনো টিমই আপনি বলতে পারবেন না যে এটা ফেলে দেওয়ার মতো টিম, এবং হচ্ছে টিম যথেষ্ট বাজে ছিল এটাও বলতে পারবেন না। তো আমাদের লাকটা সাথে ছিল না আপনি যদি বলেন এটা। আর কাপ তো আমরা মাত্র 2022-এ মেসির জিতলাম। মায়ায় কি আপনারা আর্জেন্টিনাকে ফলো করেন? না, আমি মেসির আমি যখন 2006-এর পুরোপুরি খেলা বুঝি, তখন কিন্তু মেসি মাত্র নিউকামার দলে। তো ওই সময়ের দলে হচ্ছে রবার্তো আয়ালা, ভেরন, হার্নান ক্রেসপো, রিকোয়েলমি, ওদের খেলা দেখেই অ্যাকচুয়ালি আমি আর্জেন্টিনার ফ্যান হই। আমি মেসির খেলা দেখে ফ্যান হয়েছি ব্যাপারটা এরকম না। হ্যাঁ, মেসি হচ্ছে পরে অবশ্যই আর্জেন্টিনা দলে একটা বুস্ট আপ দিয়েছে এবং গ্লোবালি হচ্ছে ফ্যান বেসটাকে আরও বাড়িয়েছে, কিন্তু আমি মেসির খেলা দেখে আর্জেন্টিনার ফ্যান হইনি। এইখানে একটু আসতে চাই শাহেদ, ধরেন এই বিশ্বকাপটা যদি মেসি না খেলতো, তাহলে তো মানে পরিস্থিতিটা কি হতো আসলে? এইখানে মেসি না খেললেও পরিস্থিতি অন্যরকম হতো বলে আমার মনে হয় না। ও আছে, একটা এক্সট্রা হাইপ ক্রিয়েট হচ্ছে ফ্যানদের ভিতরে, একটা মানে যারা অনেক দেখবেন যে অনেক সিজনাল ফ্যানও থাকে, যে মেসি আছে আর্জেন্টিনা করতেছে, হয়তো সামনের বার নাও করতে পারে, কথার কথা থাকতে পারে এই ধরনের ফ্যান। তো এখন তাদের জন্য হচ্ছে মেসি থাকা বা না থাকাটা ফ্যাক্ট করে। বাট অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, আমি মেসি দলে ইন হওয়ার আগ থেকেই আর্জেন্টিনা ফ্যান সাপোর্ট করি। তো মেসি থাকা বা না থাকাটা আমার কাছে অতটা ম্যাটার করে না। হ্যাঁ, ও থাকাটা অবশ্যই, যেহেতু শৈশব থেকেই তার খেলাটা অন্যরকমভাবে আমার চোখে পড়েছে, ও থাকার কারণে অবশ্যই অন্যরকম একটা ভালো লাগাও কাজ করে। তো থাকলেও হচ্ছে যে না থাকলে যে খুব একটা প্রবলেম হতো, ব্যাপারটা এরকম না। আপনি অনেক ফ্রেন্ডলি ম্যাচে দেখবেন যে মেসি ছিল না, কিন্তু আর্জেন্টিনার কিন্তু ফাইনাল ফলাফলে খুব একটা ওইটার ইম্প্যাক্ট পড়েনি। তার মানে আমরা এখন একটা টিম হিসেবে খেলি। এই তো আপনার কাছে এখানে আসতে চাই, যদি নেইমার এবার বিশ্বকাপে না খেলতো বা তাকে না নেওয়া হতো, নিশ্চয়ই একটা বড় প্রভাব পড়তো। কি হতো তখন? আপনারা কি মাথার মধ্যে এটা ভেবে রেখেছিলেন যে নেইমারকে ছাড়াই আপনারা বিশ্বকাপে খেলতে যাচ্ছেন? এটা তো গত 2 বছর ধরে ব্রাজিলিয়ান ম্যানেজমেন্ট নেইমারকে নেওয়ার চিন্তায় ছিল না। এটা একটা মিডিয়া প্রেসার, এবং মানে আপনাদের চাপে কি কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছে এই জায়গাটা? ওটা আসলে ফ্যানদের একটা পাগলামি, এবং শেষ পর্যন্ত সরকারের একটা চাপ ছিল, স্পন্সরদের চাপ ছিল, যে কারণে নেইমারকে নেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে সুন্দর ফুটবলের কথা যেহেতু একটু আগে আসছি, আমরা কিন্তু বিশ্বকাপ শুধু 5 বার জিতছি ব্যাপারটা ওই রকম না। আমরা কিন্তু বিশ্বকাপের সবচেয়ে বেশি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাওয়া দল, যেই কথাটা সবাই বলে না। আর্জেন্টিনা কয়টা পেয়েছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, আর আমরা কয়টা পেয়েছি, সেটাও কিন্তু দেখার বিষয়। আমরা বিশ্বকাপে কতটা ভালো ফুটবল খেলেছি, আমরা কি কি অর্জন করেছি, এটাও কিন্তু দেখতে হবে। বিশ্বকাপের সবচেয়ে সফল দল হিসেবেই শুধু আমরা গর্ব করি ব্যাপারটা এরকম না। আমাদের বিশ্বকাপে অনেকগুলো অর্জন যেগুলো নিয়ে আসলে আলোচনা হয় না। আর আলোচনা হবে কিভাবে? ওই যে বললো যে আমাদের সবসময় মিশনই থাকে সবার উপরে যাওয়ার, তা অন্য ব্যাপারগুলো আসলে ঢাকা পড়ে যায়। আমাদের ছোট ছোট বাকি যে অর্জনগুলো, এগুলো আর্জেন্টিনা ফ্যানদের জানা উচিত আসলে। আমি একটু গত বিশ্বকাপে ফিরে যেতে চাই। গত বিশ্বকাপে আপনারা যখন বিদায় নিলেন, নিশ্চয়ই কান্না করেছেন, এবং আপনি বলছিলেন আপনার একটা ম্যাচ দেখার প্ল্যান ছিল, সেটা দেখা হয়নি। সেই গল্পটা একটু জানতে চাই। আমার প্ল্যান ছিল বিশ্বকাপের একটা ম্যাচ দেখার, কিন্তু ব্রাজিল আনফরচুনেটলি আগেই বাদ পড়েছে। এই ব্যাপারে আমি অনেক ট্রাইও করেছিলাম যে আমি যাব, শেষ পর্যন্ত যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, বাট ব্রাজিল যেহেতু বাদ পড়ে গেল তার জন্য আর আমার যাওয়া হয়নি। আর এবারের বিশ্বকাপটা আসলে অনেক বাদ পড়ার পর কাকে সাপোর্ট করেছিলেন? বাদ পড়ার পরে আমরা আসলে রাইভাল হিসেবে আর্জেন্টিনার হাতে কাপ দেখতে চাইনি, এটাই বাস্তব। তবে
একটা ব্যাপার সত্য, আমি আর্জেন্টিনার হাতেই কাপ চেয়েছিলাম। মানে এইটা মানে আপনাদের মুখে একরকম কথা কিন্তু অন্তরে আরেক রকম, মানে যেটা আমরা শুনি আর্জেন্টাইন ফ্যানদের কাছ থেকে যে আমরা হয়তো বা আর্জেন্টিনাকে সাপোর্ট করছি না কিন্তু মেসির হাতে আমরা কাপটা দেখতে চাই। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি দেখেন 2002 সালে ব্রাজিল জেতার পরে ফুটবলটা আসলে দুই ভাগ, দুই ধরনের ফুটবলই একটা সময় খেলা হতো। একটা হচ্ছে লাতিন ফুটবল আর একটা ইউরোপিয়ান ফুটবল। সবাই বলতো যে লাতিন ফুটবল দেখতে সুন্দর, ইউরোপিয়ান ফুটবল যান্ত্রিক। তার মাঝে ব্যতিক্রম ছিল স্পেন, যারা খুব সুন্দর ফুটবল খেলতো। তো এই যে ব্যবধানটা 2022 বিশ্বকাপের আগে আপনি এমবাপ্পের একটা সাক্ষাৎকার দেখবেন যে এমবাপ্পে লাতিন ফুটবলকে খুব অপমান করে কথা বলেছিল। তার জন্য যখন ব্রাজিল বাদ পড়ে গেল, আমি মনে প্রাণে চেয়েছিলাম আর্জেন্টিনার হাতে কাপ যাক। এই একটা কারণ যে এই একটা কাপ পাওয়ার কারণে লাতিন বাকি দলগুলোর কাপ পাওয়ার নেশা চলে আসবে। আচ্ছা, বাকি টিমগুলো মানে ব্রাজিল, ওই সাক্ষাৎকার বা ওই ব্যাপারটার জন্যই আসলে আর্জেন্টিনাকে আপনি সাপোর্ট করেন? হ্যাঁ আমি চেয়েছি, কারণ যে লাতিন অনেক অঞ্চলে দিন যাক। ধরে অন্তত 20 বছর হয়ে গেছে লাতিন এই ইউরোপ থেকে কাপ নিয়ে আসতে পারেনি। কাপ প্রতিবারই ইউরোপে চলে যাচ্ছে। তো আপনার যদি এই ধারাটা ভাঙতে হয়, ব্রাজিল বা আর্জেন্টিনা কারো একটা কাপ নিয়ে আসতেই হবে এই অঞ্চলে। তো আর্জেন্টিনা সেই কাজটা করেছে। সেই কাজটা করার কারণে ব্রাজিলও প্রেশার বেড়েছে যে আর্জেন্টিনা কাপ পেলো, এবার তোমার নিতেই হবে। আবার আর্জেন্টিনার উপরও প্রেশার আছে, আমরা কাপ নিয়েছি আবার নিতে হবে। কিন্তু ইউরোপ যে বারবার নিচ্ছিল, এতে কিন্তু লাতিন ফুটবলের ধ্বংস চলে আসছিল। সো ওই ধ্বংসটা ব্যাপারটা কাছাকাছি। যাতে কন্টিনিউ থাকে সেজন্য আপনি সাপোর্ট করছিলেন। আমি একটু শায়দ আপনার কাছে ফিরতে চাই, এবারে বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই। এবার বিশ্বকাপে আসলে ফাইনাল আপনি কাকে এগিয়ে রাখবেন? যদি আর্জেন্টিনাকে একপাশে রাখি যে আর্জেন্টিনা খেলতে পারলোই না, তাহলে কোন দুটি দলকে আপনি বিশ্বকাপে ফাইনাল দেখতে চান? এটা আমার পার্সোনালি এক্সপেকটেশন থাকবে যে যদি আর্জেন্টিনা উঠতে না পারে যেন স্পেন উঠে। স্পেনের সঙ্গে কাকে দেখতে চান? স্পেনের সাথে দেখতে চাই না, মনে হয় যে ফ্রান্স চলে যেতে পারে আর কি। স্পেন আর ফ্রান্স। স্পেন আর ফ্রান্স। ব্রাজিলের আসলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আমি যদি ব্রাজিলের ক্ষেত্রে বলি, এটা অবশ্যই আমি 20 to 30% প্রবাবিলিটি আছে তাদের সেমিফাইনাল আর ফাইনাল পর্যন্ত যাওয়ার। আপনার কি মনে হয়, আপনার দলকে নিয়ে আপনার প্রত্যাশা কি, এবং আর্জেন্টিনা আসলে কত দূর আগাবে, নাকি 48টার যে দল আছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যেতে পারে? কি মনে হচ্ছে সম্ভাবনা? না, আর্জেন্টিনা গ্রুপ থেকে বাদ পড়বে না, ব্রাজিলও বাদ পড়ার চান্স দেখি না। আর ফুটবল তো আসলে বলার সুযোগ নেই, কারণ কখন কি অঘটন ঘটে যায়। কিন্তু এই বিশ্বকাপে আসলে বড় দলগুলো বাদ পড়া একটু কঠিন। তবে ব্রাজিল এবার সেমিফাইনাল খেলবে যতটুকু আমরা জানি, বুঝি বা আমরা হিসাব করে দেখেছি। এরপর সেমিফাইনাল থেকে কি হবে সেটা আসলে, তখন তো আসলে সবগুলো টিম সমানে সমান। তো ওই মুহূর্তে আসলে কি হবে সেটা বলা যাচ্ছে না। আমরা কিন্তু এবার কার্লোর দল, এবার কিন্তু আমরা নেইমারের দল বা কোনো সুপারস্টারের দল না। যদিও ব্রাজিল টিমে এখনও সুপারস্টার আছে। আপনি তখন গত সিজন এবং তার আগের সিজন মিলে বিশ্বের সেরা দুই ফুটবলার কিন্তু ব্রাজিলে। ভিনিসিয়াস ফিফা বর্ষসেরা ফুটবলার হলো, রাফিনহা গত সিজনে অন্তত ব্যালনের টপ 2-তে থাকার কথা বা ফিফার বর্ষসেরা 2-এ থাকার কথা। মার্কেটিংয়ের জন্য সে পিছিয়ে গেছে, কিন্তু রাফিনহার গত সিজনের পারফরমেন্স ডেম্বেলের চেয়ে আরও বেটার ছিল। কিন্তু বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ না জেতার কারণে রাফিনহা পিছিয়ে গেছে। আর বার্সেলোনা লামিনে ইয়ামালকে প্রমোট করছে বেশি মার্কেটিংয়ের জন্য, রাফিনহাকে করে নেই, এটা একটা রিজন। কিন্তু ব্রাজিল কিন্তু দুইটা বড় বড় সুপারস্টার, সেই সাথে ব্রাজিলের জন্য আরও প্লেয়ার আছে, কিন্তু আমরা এস্তেবাওকে মিস করব। একটু জানতে চাই, কখনো কেমন হয়েছে যবে থেকে আপনি ব্রাজিলের সাপোর্ট করেন, আপনার ফ্রেন্ড, আপনার পরিচিত কারোর সঙ্গে এমন পর্যায়ে তর্ক হয়েছে যে হয়তো বা খেলার কারণে, তর্ক বিতর্কের কারণে সম্পর্কে একটু ফাটল ধরেছে বা মন খারাপ হয়েছে, মনোমালিন্য, এই ধরনের কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমার ফ্যামিলিতে আর্জেন্টিনা ফ্যান বেশি। Oh my God. আর্জেন্টিনার ফ্যান বেশি। আমার বাকি 3 ভাই, আমরা 4 ভাই, ওরা 3জনই আর্জেন্টিনা করে। আর আমার ছোট বোন, সে যেহেতু ছোট ছিল, আমি তাকে ব্রাজিলে নিয়ে আসছিলাম। তার মানে আপনি দলে নিয়ে আসছেন তাকে বুঝিয়ে শুনিয়ে? বুঝিয়ে কি দেখায় তাকে নিয়ে আসছেন? কি দেখায়? কাপ, এতগুলো কাপ নাকি অন্য কিছু? জার্সি এবং লোক দেখে নিয়ে আসছেন? ট্রিট রেস্টুরেন্টে। তো এখনো তো সে তাহলে ব্রাজিলের fan? এখনো সে ব্রাজিলে আছে, কিন্তু বুঝতে শেখার পর কি কখনো সে সে তো দল এখনো ছাড়তে ছোট, চেয়েছে? কিন্তু তাকে এখনো অন্য দলে নেওয়ার একটা পায়তারা চলছে। আচ্ছা, তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, হ্যাঁ, ঝগড়া হয়েছে। আমার একজন নানা থাকেন বসুন্ধরায়, ওনার সাথে খুব ভালো ক্যাচাল হইতো। ওনার 4 ছেলে 4জনই আর্জেন্টিনা। তো 22 বিশ্বকাপের আগে এই ক্যাচালটা খুব জমতো। এখন একটু আমি অফ আছি, যেহেতু আমরা এখন একটু ব্যাকফুটে আছি। তো ভালোই ঝগড়া হয়েছে, ইভেন এমন কথাবার্তা হয়েছে যে আমরা ওইখানে বসে খাওয়া দাওয়া অফ করে বসেছিলাম। মানে এই পর্যায়ে চলে গেছে। জি। শায়দ আপনার লাইফেও নিশ্চয়ই এমন অনেক ঘটনা রয়েছে। অ্যাকচুয়ালি প্রতিবার বিশ্বকাপ আসলে এটা আরও মানে জোরালোভাবে হয়। দেখা যাচ্ছে যে বন্ধুরা যখন আড্ডা দিচ্ছি, তো ব্রাজিল সাপোর্টার 4-5 জন, আমি একা পড়ে গেছি। আচ্ছা, হয়ে যায় মাঝে মাঝে এরকম। তো দেখা যাচ্ছে যে এমন একটা পর্যায়ে চলে আসে যে লাস্টে এক রাগারাগির তুমুল পর্যায়ে যে যা তোদের সাথে কথাই বলবো না,
ওই বলে দেখা যাচ্ছে ওইখান থেকে লিভ নেই। আর মাঝে মাঝে ওরাও এরকম হয় যে আজকে আড্ডায় হয়তো ওদের মাত্র একজন আসছে, আমরা 2-3 জন হয়ে গেছি, তো তখন আবার ওকে এমন ভাবে অ্যাটাক আমরা করি, দেখা যাচ্ছে যে ও পারলে কান্না করে দেয়। এই ধরনের সিচুয়েশন অনেকবারই হয়েছে আর কি আমাদের। কখনো তর্ক বিতর্কে হেরে এমন মনে হয়েছে যে দল ছেড়ে দেই বা এই ধরনের কোনো কিছু, বা আপনাকে অনেকভাবে প্রলোভন দেখালো, হয় না এরকম ফ্রেন্ডদের মধ্যে যে দলটা ভারী, এখানে চলে আসো? হ্যাঁ, এটা তো মানে প্রতিনিয়ত এখনো আছে যে আমাদের 5টা কাপ, তোরা আর কবে জিততে পারিস না পারিস, চলে আয় আমাদের দলে চলে আয়। তো আসলে এইগুলোর প্রলোভন দেখিয়ে কোনো লাভ হয় না, আলটিমেটলি দল চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আমরা একটু আপনার কাছে আসতে চাই, যে আমরা নানা সময় দেখি যে আর্জেন্টিনার এই জার্সিটা নিয়ে অনেক রকম কথা হয়, একটা জিনিসের সঙ্গে খুব মেলানো হয়, খুব বাজেভাবে ট্রোল করা হয়। আপনি কি এর সঙ্গে একমত? মানে একটা শব্দ ব্যবহার করা হয় যেটা বিয়ের প্যান্ডেলের নানান রকম ভাবে শব্দটা ব্যবহার করা হয়, এই জার্সি নিয়ে আসলে কি বলবেন? না, জার্সিটা সুন্দর চলে, তবে ব্রাজিলের মতো না, ব্রাজিলেরটা আরেকটু অনেক বেশি বেটার। ব্রাজিলের জার্সিটা খুব উজ্জ্বল এবং এটা নিয়েও কিন্তু নানান রকম ট্রল হয়, শায়দ আপনি কি বলবেন? ওইটা উনি হয়তো দল করেন দেখে মনে হচ্ছে তার জার্সিটা সুন্দর, বাট অ্যাজ ইউজুয়াল মানে আমি যদি র্যান্ডম পিপলকে আপনি জিজ্ঞেস করেন, এই হলুদ কালারের জার্সি আসলে এটা চলে না, আসলে এই যুগে চলে না এই জার্সি। গতকাল একটা নিউজ আমরা দেখলাম যে চুয়াডাঙ্গায় ব্রাজিলের একটা শোডাউন হয়েছে এবং সেখানে তারা এতটাই বেশি উগ্রতা দেখিয়েছে এবং তাদের লাইসেন্স ছিল না, সেই শোডাউনে তাদেরকে প্রায় 85,000 টাকা জরিমানা করেছে। তারা কি আসলে সবসময় একটু বেশি উশৃঙ্খল কিনা? সেই সেলেসাউদের যে সংস্কৃতিটা রয়েছে সেটা বাংলাদেশেও চলে এসেছে, আপনার কি মনে হয়? এটা একদম আপনি জায়গা মতো আঘাত করেছেন। আপনি দেখেন যে তাদের দলের যে বিভিন্ন স্টার প্লেয়ার, আমি নেইমার বাদই দেই, তারপরেও যে মানে কিছু প্লেয়ার আছে যে মোটামুটি লাইমলাইটে আসার আগেই, যেমন হচ্ছে রিয়াল মাদ্রিদে যখন এনরিক মাত্র শুরু করলো, তারা তো চিন্তা করছিল যে তাদের ভবিষ্যৎ পেলে, কিন্তু দেখা যাচ্ছে যে তার লাইফস্টাইল নিয়েও বিভিন্ন সময় নিউজ হয়েছে। তো আসলে আমি মনে করি যে বাংলাদেশি ফ্যান্স যারা আছেন ব্রাজিলিয়ান, তারা ওই জিনিসগুলোই ফলো করে যে আমাদের তো প্লেয়াররা এরকম, এখন আমরাও দেখি এরকম করে একটু লাইমলাইটে আসতে পারি কিনা। আমি ওনার সাথে একদমই একমত না, আমাদের আসলে লাইমলাইটে আসার দরকার নেই, আমরা অলরেডি বিশ্বের সবচেয়ে সফলতম ফুটবল দল, তো এখানে আমাদের লাইমলাইট তো সবসময় থাকবেই। আর ভক্তদের আবেগ আসলে উশৃঙ্খলতা দিয়ে মাপা যায় না। আপনি দেখবেন যে মাঠে যখন প্লেয়াররা খেলে, অনেক সময় মেসিও মাঠে খেলছে, একজন দর্শক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে চলে আসছে, কিন্তু ওই মুহূর্তে পুলিশ কিন্তু তাকে আসামি হিসেবেই ধরে নিয়ে গেছে, বাট এটা কিন্তু একটা আবেগ, ভালোবাসা, এটা উশৃঙ্খলতা নয়, এটা ভালোবাসা। ব্রাজিলিয়ান ফ্যানরা আবেগ প্রকাশে, ভালোবাসা প্রকাশে বিশ্বাসী। আর্জেন্টিনা ফ্যানরা তো সবসময় লুকিয়েই ছিল 22 বিশ্বকাপের আগে, তাদের তো উত্থান বা চেহারা সামনে দেখানো শুরুই হয়েছে এই 18-19-এর পর থেকে, কোপা আমেরিকা জয়ের পর থেকে। সো আমরা তো ছোটবেলা থেকে তাদেরকে অত বেশি লাফালাফি করতে বা সামনে আসতে দেখিনি, তারা চিপা চাপায় ছিল, হুট করে বের হয়ে আসছে। এখন হুট করে বের হয়ে আসলে একটা রুমরাও আকাশ মনে হয়। আর্জেন্টিনা ফ্যানদের জন্য এখন এই ধরনের আবেগগুলোকে, ভালোবাসাগুলোকে উশৃঙ্খলতা মনে হচ্ছে, কারণ তারা এগুলো দেখে নাই। খুব স্বল্প সময় ধরে তাদের সাফল্য, চোখের পলকে এগুলা বলে দেওয়া যায়। আর আমরা তো নিয়মিত ছোট থেকেই দেখে আসছি, 2002-এর পরে কিন্তু আমরা কাপ জেতা বাদ দিইনি। আমরা কনফেডারেশন কাপ জিতেছি, তারপরে 5 সালে, 9 সালে, তারপরে আমরা কোপা আমেরিকা জিতেছি 3টা। সো আমরা তো এগুলো দেখেছি, আমরা এই একবিংশ শতাব্দীতেই 6-7টা কাপ দেখেছি আমাদের দলের হাতে। তা আমাদের জন্য তো এই আবেগ ভালোবাসা সেই পুরান আমল থেকে চলছেই, তো এটাকে আমরা উশৃঙ্খলতা হিসেবে দেখি না। আর্জেন্টিনা ফ্যানরা নয়া নয়া কিছু সাকসেস পেয়েছে, তাই তাদের কাছে অন্যদের যে আবেগ ভালোবাসা, এটাকে উশৃঙ্খলতা মনে হচ্ছে। তার মানে তারা কি অল্পতেই খুশি হয়ে গেছে? অল্পতে তো অবশ্যই খুশি। এই যে আপনি দেখবেন যে 22 বিশ্বকাপ জেতার পরে তারা বলছে ফুটবলের কাছে তাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই, অর্থাৎ 3 নম্বরেই তারা তাদের সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছে, যেখানে আমরা হেক্সা নিয়ে দরকার নেই। আমরা তো এখনো হেক্সা নিয়ে আশাবাদী, আমরা তো হেক্সা জিতবই ইনশাআল্লাহ। শায়দ কি মনে হচ্ছে, আপনারা কি একটু চুপচাপ আছেন, সাইলেন্ট কিলার হয়ে আপনারা খেলে দিবেন এই ব্যাপারটার জন্য? তিনি যেটা বলছেন যে আপনাদের চাওয়া পাওয়া নাকি আর নাই, উনি এই কথাটা ঠিক বলেছেন। আসলে আমরা চুপচাপ থেকেই আগাতে চাচ্ছি। আপনি দেখেছেন যে এই কথাটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তো দেখেছি যে আমরা 2014-র ফাইনাল যখন খেলি, তারা ঘরের মাঠে যখন 7-আপ খেয়ে সেমিফাইনাল থেকে বাদ যায়, তাদের ঘরের মাঠেই কিন্তু আমরা ফাইনাল খেলে এসেছি। তো আমরা কিন্তু লুকিয়েছিলাম না। এই কথা মানে উনার মুখে, মানে ব্রাজিল ফ্যানের মুখে এটা শোভা পায় না, কারণ তার ঘরের মাঠে সে 70 বছরেও নাকি মারাকানাতে হারেনি, এরকম একটা ব্যাপার। তো ওইখানেই কিন্তু হেরে হচ্ছে তার দল বাদ যায়। তো আর সেই মাঠেই হচ্ছে আমরা ফাইনাল খেলেছি।
তো এটা আসলে তাদের তাহলে লজ্জা আপনারা হওয়া উচিত, এবং লুকিয়েছিলেন তার না। দেশের উপরেই হচ্ছে উল্টো আমরা আমাদের বিজয় পতাকা উড়িয়েছি। আমরা একটু শেষ করব আপনি একদম। আপনি চিন্তা করেন ফাইনালে হার কিভাবে বিজয়ের পতাকা হয়। আর্জেন্টিনা ফ্যানদের কথাবার্তাতেই কিন্তু স্পষ্ট তারা ব্রাজিলের চেয়ে না না, নিজেদেরকে এখনো এইটাকে ছোট আপনি এইভাবে পর্যায়ে দেখতে নিয়ে পারেন না। আসছে। এই মানে বিজয় পতাকা মানেই যে আপনারা শুধু কাপই বুঝেন, কাপ মানেই বিজয় বুঝেন ব্যাপারটা। আর যদি ওই কাপেরই হিসাব করেন, আপনি দেখবেন যে সামগ্রিকভাবে কাপ কিন্তু আর্জেন্টিনারই বেশি। আপনি ওয়ার্ল্ড কাপের হিসাবটাও যদি বাদ দেন, আপনি কোপা আমেরিকা বা আদার্স কাপগুলো যদি মানে একসাথে করেন, সেটা আর্জেন্টিনারই বেশি হবে। So, আমরা এই কাপের গল্প দিব না। আমরা তো পেলে কিংবা আমাদের সবচেয়ে সুসময়গুলোতে আমরা কোপা আমেরিকার গুরুত্ব দেইনি। এটা আপনি দেখবেন যে আমরা সবসময় আমাদের সেকেন্ড টিমকে কোপা খেলতে পাঠিয়েছি। কোপা ছিল আমাদের বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ। এই যে পানামার সাথে ম্যাচটা যেরকম ছিল, কোপাগুলো ছিল আমাদের প্রস্তুতির মঞ্চ। টানা 20-25 বছর 30 তাহলে বছর প্রস্তুতি ব্রাজিল- খেলতে খেলতে কেন আপনারা হেক্সাটা পূরণ করতে পারছেন না? আমরা এখন হেক্সার জন্য আশাবাদী। মানে আমরা এত বছর ধরে কি আপনারা এনার্জিটা নিজেদের মধ্যে রেখে দিয়েছেন, আমরা নাকি সেই এনার্জি ট্রফিটা আপনাদেরকে পছন্দ করে না? ট্রফিটা আমাদেরকে পছন্দ করছে, কিন্তু ভাগ্য হয়তো বা আমাদের সাথে ছিল না। আমরা আশাবাদী এবার ভাগ্য আমাদের দিকে ফিরবে। দেখেন আমরা খুব ক্লোজ ছিলাম 2010 এবং 18 বিশ্বকাপে, আমাদের দুইটা টিম খুব ভালো ছিল, বাট হয়নি। তো এবারের বিশ্বকাপে আমার মনে হচ্ছে যে এবার যদি ভাগ্য আমাদের দিকে থাকে, দেখেন বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল দলও বিশ্বকাপ জিততে পারবে না যদি না ভাগ্য তার দিকে না থাকে। ফুটবল খুব সূক্ষ্ম একটা ব্যাপারের জন্য মানুষ ফুটবল ম্যাচটা হেরে যায়। একটা টিম 80 মিনিট ডমিনেট করো, 10 মিনিটে ম্যাচটা হেরে যাচ্ছে। 85 মিনিট ডমিনেট করো, ম্যাচটা হেরে যাচ্ছে। ফুটবলটা আসলে এইরকমই। এই গত বিশ্বকাপের ফাইনালটাই দেখেন, আর্জেন্টিনা কিন্তু প্রায় 80 মিনিটের মতো ডমিনেট করেছে ম্যাচটা, কিন্তু এমবাপ্পে 2টা গোল করে হুট করে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। সো ফুটবলটা আসলে এরকমই। সো আমার কাছে মনে হয় যে আমরা এবার হেক্সা মিশনের জন্য যাচ্ছি, যেহেতু বিশ্বকাপ মিশন আমাদের সবসময় ট্রফি ছাড়া বাকি সব কিছুই ব্যর্থতা। সুতরাং আমরা আশাবাদী যে এবার আমরা কাপ নিয়ে আসবো। আর আমেরিকার যেই আবহাওয়া, সেটাও আমরা লাতিন টিমগুলোর পক্ষে ধরে নিচ্ছি, যেহেতু লাতিনে অনেকটা এই টাইপের গরমগুলো থাকে। আর ইউরোপিয়ান প্লেয়াররা আসলে এটাতে অভ্যস্ত না। আপনি দেখবেন যে আমেরিকায় যে ক্লাব বিশ্বকাপটা হয়েছে, এখানেও কিন্তু ব্রাজিলের ছোট ছোট ক্লাবগুলো, যারা নর্মালি ইউরোপিয়ান ক্লাবগুলোর মতো আর্থিকভাবে এত শক্তিশালী না, তারা কিন্তু ক্লাব বিশ্বকাপে একদম চমকে দিয়েছে। কেউ চেলসিকে হারিয়েছে, কেউ পিএসজিকে হারিয়েছে। সো এই যে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর আমেরিকায় সাফল্য, এটাও কিন্তু আমাদেরকে আশাবাদী করে তুলেছে যে আমরা এবার বিশ্বকাপে ভালো কিছু করব। আমাদের প্লেয়াররা এই আবহাওয়ার সাথে মানিয়ে নিবে। জার্সিতে কি ওই জায়গাটা খালি রেখেছেন স্টারের জন্য? দেখেন এই 6টা আমার মনে হয় যে ঠিক এখানে রাখতে হবে, যেহেতু উপরে রাখতে আমাদের হবে। এখানে আর জায়গা নাই। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আর স্পেস বের করা যাচ্ছে না, এখানে ঠিক উপরে রাখতে হবে। গর্বের বিষয় এটা। কি মনে হচ্ছে, ওনারা তো জায়গাটা খালি রেখেছেন, আপনাদেরও কিন্তু স্টারটা একটু দেখছি একটু উপরে, এবং আপনাদের 2022 যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের যে একটা আলাদা লোগো রয়েছে, এই লোগোটা কি এবারও থাকবে নাকি এটা পরবর্তীতে সরে যেতে হবে, কি মনে হচ্ছে? আমি তো তীব্রভাবে আশাবাদী যে আমরা এবারও ধরে রাখবো এটা, এবং আরেকটা স্টার আমাদের অ্যাড হবে। জাফর ভাই, লাস্ট প্রশ্ন, কোনোভাবে কি আর্জেন্টিনা ব্রাজিল এবারে ফাইনাল খেলতে পারে কিনা? সম্ভাবনা দেখছি না ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল খেলার, তবে এবার ব্রাজিলের বিশ্বকাপ ফাইনাল খেলার চান্স খুব বেশি, আন্ডারডগ হিসেবেই বেশি। আর ওই পাশ থেকে আমি ফাইনালে বেশি দেখছি স্পেন বা পর্তুগালকে। তবে আর্জেন্টিনার সম্ভাবনা, তো আর্জেন্টিনা তো এবার ফেভারিট হিসেবে যাচ্ছে, কিন্তু আর্জেন্টিনা যখনই ফেভারিট হিসেবে বিশ্বকাপে যায়, এবার কিন্তু আর্জেন্টিনার ভরাডুবিটা সবচেয়ে ভয়ঙ্করভাবে হয়। আর্জেন্টিনা ওই প্রেশারটা নিতে পারে কিনা। আর্জেন্টিনার এই টিমের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ওদের কোচ স্কলোনি। তার ম্যান ম্যানেজমেন্ট, টেকনিক্যাল ব্যাপারগুলোই কিন্তু আর্জেন্টিনাকে এতদূর নিয়ে আসছে। আর্জেন্টিনা হুট করে একটা স্ট্রং টিম হিসেবে বিশ্বকাপ, কোপা আমেরিকা জিতে গেল। তো কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল হওয়ার সম্ভাবনা আমি দেখছি না এবারও। আপনার ফ্যানদের উদ্দেশ্যে কি বলবেন, কিংবা আর্জেন্টিন ফ্যানদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, মেসেজটা কি থাকবে? আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রস্তুতি নেন ভরাডুবির। আর ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে বলবো এবার চমক আসছে, অপেক্ষায় থাকুন আর প্রিয় দলের জন্য দোয়া করুন। আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্য বলবো যে আমরা যেহেতু রিসেন্ট টাইমে 2022-এ চ্যাম্পিয়ন হয়েছি, সো এইবার আমরা আশা রাখছি যে ভালো কিছু করব। যদি কোনো অঘটন ঘটেও যায় তো এটাতে নিরাশ হওয়ার কিছু নেই, সামনে হয়তো আরও ভালো করব। আর সর্বোপরি সব ফ্যান্সদের উদ্দেশ্যে থাকবে যে আমরা আর্জেন্টিনা বা ব্রাজিল ফ্যানদের দ্বন্দ্বটা একটা
জায়গা পর্যন্ত যেন সীমাবদ্ধ রাখি, এটাকে যেন ব্যক্তিগত ক্লাসে না নিয়ে যায়। সেটাই আসলে কথা লড়াই থাকবে দর্শক, কথা লড়াই চলতেই থাকবে। বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে, 10 দিনও বাকি নেই। যেভাবে আসলে কথা লড়াই আমার এই 71 স্টুডিওতে চলছিল, শাহেদ এবং জাফর, আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান সজীব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলাযোগের সাথেই থাকবেন।